আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যিনি রয়েছে তিনিও পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়েছে, এমনটি আমরা শুনতে পেরেছি। হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি, এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল, আমরা তো জানি না। আসসালামু আলাইকুম দর্শক, ছাত্রদের রক্তের উপরে আমরা কাদেরকে উপদেষ্টা বানিয়েছি দর্শক এই হাসান মাহমুদ ওবায়দুল কাদেরদের মতো সন্ত্রাসীরা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। দর্শক এই প্রশ্ন যখন আসিফ নজরুল স্যারকে করা হয় তখন তিনি বলেন যে এটা আমার মন্ত্রণালয়ের কোনো কাজ নয়, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তাহলে দর্শক আমরা কাদের কাছে প্রশ্ন করব? দর্শক আবার যখন এই বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন আমরা তো এই বিষয়ে কোনো কিছু খবরই রাখি না, আমরা তো জানিই না যে তিনি ওবায়দুল কাদের এই দেশে আছেন। আবার দর্শক হাসান মাহমুদের মতো ব্যক্তি বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার পরেও কিভাবে বিদেশে পালিয়ে যায়। তারপরে দর্শক 624 জন ব্যক্তি সেনা হেফাজতে থাকার পরেও তাদের পরিচয় কেন গোপন রাখা হয়? দর্শক এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটা, তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি আসিফ নজরুল স্যারের কাছে এই সাংবাদিক কি প্রশ্ন করেছিল এবং আসিফ নজরুল স্যার কি উত্তর দিয়েছিল, এবং এই উত্তর শুনে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। চলুন দর্শক সর্বপ্রথম আমরা ভিডিওটি একটু দেখে আসি। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। শুনানির জন্য যে 1 মাস সময় দিল, বলে স্যার আপনি এটা কি বলতেছেন, নর্মালি তো 3 মাস সময় দেওয়ার কথা। জামাতে ইসলামী লিডারদের বিচার হয়েছিল, সেই তো তাদের লয়ার ছিল, তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি। তখন আমি যখন সরকারে ছিলাম না, আমিও সবসময় বলতাম এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন প্রশ্নগুলা থাকা উচিত। হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি, এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? বেগুনের দাম বাড়লো কেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের, উনি ভাবে আরে আমার থেকে জিজ্ঞেস করে না, আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন, অসুবিধা নাই, বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন একটু আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি। আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না। সবারই মনে হয় কি যে বিচারটা তো দেরি হচ্ছে কেন মনে হতে পারে। যেমন আমি আমাদের যে চিফ প্রসিকিউটর আছে তাজুলকে বললাম তাজুল বিচার দেরি হচ্ছে কেন, তাজুল আমার দিকে অবাক হয় টাকা বলে স্যার কোথায় দেরি হচ্ছে। আমরা যে শুনানির জন্য যে 1 মাস সময় দিল, বলে স্যার আপনি এটা কি বলতেছেন, নর্মালি তো 3 মাস সময় দেওয়ার কথা। এর আগে যখন জামাতে ইসলামী লিডারদের বিচার হয়েছিল 3 মাস সময় দিয়েছিল, সেখানে 1 মাস দিয়েছে। তারপর বললাম যে কিছু লোক দেখি লেখে যে ওনারা যে আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই, তারা বেশ হাসি খুশি চেহারার। তখন আমাকে তাজুল বললো স্যার ওইখানে যে জামাতে ইসলামী লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল, তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি। তখন অনেক জিনিস হয় কি আমাদের স্মৃতিতে থাকে না, আমরা একটু ইমপেশেন্ট হয়ে যাই, স্বাভাবিক ব্যাপার। আর এই মতিউর রহমান আখন ভাই বললো, আসার সময় শুনলাম যে আগেরটা বিচার হতে লাগছে 2 বছর, এটা তো সবকিছু রেডি ছিল। কিছুই রেডি ছিল না রে ভাই, শোনেন, বিচার যেই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না, বিচারক ছিল না, প্রসিকিউশন টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম ছিল না, জিরো থেকেই করতে হয়েছে। এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আইন সংস্কার করতে হচ্ছে, আইন সংস্কারটা পরে করেছি। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। 2 সপ্তাহ, এর চেয়ে ফাস্টেস্ট কি করা যায়? আমি দায়িত্ব নেওয়ার পরে 7 দিনের মাথায় এই জুলাই যে গণ অভ্যুত্থান ছিল, এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল, 7 দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছি এটা আগামী 7 দিনের মধ্যে উজ্জ্বল করা হবে। 7 দিনের জায়গায় 10 দিন লেগেছে, উজ্জ্বল করা হয়েছে। 2-1টা মামলা আছে হত্যার, ওইটা খুব জটিল, ওইটা এইভাবে সম্ভব না। তো এখানে হয় কি, অন্য এন্ডে থাকলে ধরেন আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম, আমি যখন সরকারে ছিলাম না, আমিও সবসময় বলতাম এটা হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন প্রশ্নগুলো থাকা উচিত। থাকলে আমরা উত্তরটা পাই, মানুষের মনের কনফিউশন দূর হয়। আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই, আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে, প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবেই যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে। আমি বিশ্বাস করি যে আমার যে প্রসিকিউশন টিম আছে, তাজুলের নেতৃত্বে আপনারা সবাই ওকে চিনেন, আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে, আমার আস্থা আছে। আমি আস্তে ইনভেস্টিগেশন টিমের সাথে একজন কথা বলছিলাম, সারাক্ষণ আমার মনে হয় যে এই আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার,
একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। একজন কুখ্যাত লোক কিভাবে পালিয়ে গেল? এটা তো একটা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার তো বিপ্লবের ট্রেন্ডেই চলবে। এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে, এটা তো মনে হয় না। আর একটি বিষয় যে এই 15 বছরের আন্দোলনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে। 15 বছরের আন্দোলনে গায়েবী মামলা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে বিদায় কি এই মামলাগুলো এখনো পর্যন্ত উইথড্র হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে? এটা আমার জানার বিষয়। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদেরের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি, এ প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এ প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে, ঠিক আছে, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। আপনাদের মানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি, আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না। যেহেতু আমাকে চিনেন, মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকায় ভালো মতো অ্যাডভার্টাইজ ওনাকে করি। তা আমাকে যখন প্রশ্ন করেন, ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি, ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য। তা আপনি যখন আমাকে দায়ী করেন, স্বপন ভাই তো ভাবে আরে আমার দিকে ধরতেছে না, ভালোই আছে আমি। তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা। প্লিজ সেই কাজটা করেন, তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে, ঠিক আছে? আর গায়েবী মামলা ব্যাপারে প্রশ্ন করেছেন যে গায়েবী মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে। চার্জশিটের আগে মামলা উইথড্র এর ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। প্লিজ একটু শুনে রাখেন ভালো করে। চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার। তাও আমার ইচ্ছায় সব হবে না, কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দিই। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে। আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছিল কিনা বলেন? এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব? পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 4,500 পিপিকে। 4,500 পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে 1 লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে। আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছে। এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না। এখন পিপিরা নিয়োগ পেয়েছে। আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি, যেই সমস্ত গায়েবী মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে এগুলি সবকিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান। 7 দিন টাইম দিয়েছি, আজকে পর্যন্ত হিসাব দিয়েছি। 51টা জেলা থেকে পেয়েছি, 13টা জেলা বাকি আছে। প্রথমত আমার লিস্ট লাগবে। তো আমাদের হয় কি, আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায়। আর আপনাদের কাছে সবার কাছে আমার বিনীত অনুরোধ, ঠিক আছে? ধরেন বেগুনের দাম বাড়লো কেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের, উনি ভাবে আরে আমার তো জিজ্ঞেস করে না। আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন, অসুবিধা নাই। বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন একটু আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি, তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখব বিমানবন্দর থেকে হাসান মাহমুদ কিভাবে গ্রেফতার হয়েছিল। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যিনি রয়েছে তিনিও পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়েছে, এমনটি আমরা শুনতে পেরেছি। এবং তাদেরকে সবাই আটকে কেন্দ্র করে এখানে উৎসুক যে জনতা রয়েছে, এয়ারপোর্ট কেন্দ্রিক যে বিদেশগামী যেসব যাত্রীরা রয়েছে কিংবা বিদেশ থেকে আসা যেসব যাত্রীরা রয়েছে, তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের চারপাশে অর্থাৎ সামনে যে অংশ রয়েছে সেই অংশে তারা অবস্থান করছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে এবং তারা বিভিন্ন প্রকার স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন। এই সরকারের বিভিন্ন নির্যাতন নিপীড়ন নিয়ে তারা কথা বলছেন। তারা বলছেন যে বিশেষ করে জুনায়েদ আহমেদ পলক যিনি রয়েছে তিনি এই সরকারকে অর্থাৎ এই যখনই আন্দোলন হচ্ছিল শিক্ষার্থীদের বৈষম্য ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে এই জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলেছে। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি যখন ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে যায় তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে জানতে চেয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল, আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস সে উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারা ধরি নাই, বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনি কোথেকে তো অন্যেরা বেশি খবর রাখে না, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি বলেন? এখন অনেক ছিলেন এটা সরকার জানতো না, যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরও আপনার ভালোভাবে বলতে পারতো। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমান্ডার দিয়েছি,
যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনো পাবলিশ হয় না, আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো, ইন্টারপোলকে টাইম টু টাইম আপনারা অবহিত করতেছে, যেহেতু আমরা তো অলরেডি পাঠিয়ে দিছি। স্যার একটু বলবেন, আপনারা বারবার বলছেন এই যে গাইবানা মামলা, যারা আসলে জায়গায় ছিল না, স্পটে ছিল না, বিদেশে ছিল, আমি নিজে এখন কাজ করছি সেটা নিয়ে, অনেক ডিসেম্বর থেকে তারা বিদেশে, তারা 5 আগস্টের মামলায় পড়েছে। আপনারা বলছেন যে কিছু হবে না, কিন্তু তারা তো ফেরারি, তারা দেশে আসতে পারছে না, যারা দেশে আছে তারা লুকিয়ে আছে। আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা সুস্থভাবে চলাফেরা করলে কিছু হবে না? এরা তো দিন শেষে খুব শোনো, আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই, যেটা আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিছি, একটা বিজ্ঞপ্তি আকারেও আমরা কিন্তু এটা দিছি। প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না এখানে, না বিজ্ঞপ্তি আকারেও দিছি, এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। এখন এটা আপনারাও আশ্বস্ত করেন, আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতায় আমরা নিছি, আপনি 2-1টা এক্সাম্পল দেন যে অমুকে এটা করে নাই কিন্তু তার নেওয়া হয়েছে। এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে, স্বরাষ্ট্র উপদেষ্টার এই জবাব কোনোভাবেই মানা যায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।